এসএসসির আবেদনে সুপ্রিম কোর্টের যে রায় সেখানে একেবারে বলে দেওয়া হলো যে যারা যোগ্য শিক্ষক তারা যেতে পারবে স্কুলে 31শে ডিসেম্বর পর্যন্ত, তবে শিক্ষাকর্মীরা নয়। এখানেই মুখ্যমন্ত্রী বলছেন যে স্বস্তি পাওয়া গেল, 31শে ডিসেম্বর অবধি সময় পাওয়া গেল, 26শে বিধানসভা নির্বাচনের আগেই তিনি সবটা ঠিক করে দেবেন। তিনি অন্যভাবে স্বস্তি পেতে পারেন, কিন্তু এটা যারা কোট আনকোট বৈধ বা যোগ্য, যদিও এই বৈধ এবং যোগ্য কারা এটা এখনো পর্যন্ত কেউ আইডেন্টিফাই করতে পারেনি। সেটা যদি করতে পারতেন তাহলে প্রথম রায়টি নিশ্চিতভাবেই হতো না, না কলকাতা হাইকোর্টে হতো, না সুপ্রিম কোর্টে হতো। বারবার এসএসসিকে সুযোগ দেওয়া হয়েছে। এসএসসি কি বলেছে তাদের এফিডেভিট এটা বুঝে নিতে হবে। বলেছে মূলত তারা একটা করে এফিডেভিট দিয়েছে, বলেছে এখনো পর্যন্ত বা তার সেই এফিডেভিটের সময় পর্যন্ত যতজনকে অবৈধ হিসাবে তারা আইডেন্টিফাই করতে পেরেছেন সেই সংখ্যাটি হচ্ছে এটা, এবং এই হচ্ছে তাদের নাম। কিন্তু এর বাইরে, অর্থাৎ ধরুন এসএসসির ধরুন নবম দশমের ক্ষেত্রে বললো যে 900-র অধিক কিছু সংখ্যক ব্যক্তিদের ওএমআর শিটের মার্কস ম্যানিপুলেশন হয়েছে, তারপর এতজনের র্যাঙ্ক জাম্পিং রয়েছে, এতজনের নন লিস্টেড ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। সঙ্গে তারা লিখে দিল এই সংখ্যাটি যত দূর পর্যন্ত আমরা চিহ্নিত করতে পেরেছি, কিন্তু কখনোই তারা বলল না যে এই সংখ্যার বাইরে সকলেই বৈধ। একটা করে এফিডেভিট দিয়েছে আর সেই সংখ্যা পরিবর্তন করেছে। আদালতকে এই কনফিডেন্স দিতেই পারেনি যে এই সংখ্যাটাই হচ্ছে ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল সংখ্যা, এর বাইরে আর একজনও অবৈধ নেই, ফলে বাতিল হয়ে গেছে। যদি আদালতকে সেটা দিতে পারতো তাহলে এই দিন আদালতকে দেখতে হতো না, মানে এই দিন পশ্চিমবঙ্গের সেই সমস্ত পরীক্ষার্থী যারা চাকরি প্রাপক ছিলেন তাদেরকে দেখতে হতো না। এটা দেখতে হলো, তার কারণ হচ্ছে আর্টিকেল 12 অথরিটি তারা ফেল করেছে বৈধ ক্যান্ডিডেটদের আইডেন্টিফাই করতে। এখনো পর্যন্ত বৈধ ক্যান্ডিডেট এরাই বৈধ এটা আইডেন্টিফাই করতে। তাহলে এই কারা স্কুলে যাবেন? যারা এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি অবৈধ বলে তারা যাবেন। তার মানে এই নয় যে তাদের মধ্যে সকলেই বৈধ। এবং শুধু তাই না, সেই জন্য আদালতের যদি আপনি এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের অর্ডারটি দেখেন তাহলে সেখানে নির্দিষ্টভাবে বলা আছে যে তারা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসে কোনো স্পেশাল রাইট বা অ্যাডভান্টেজ পাবেন না, বলা আছে। কিন্তু তাদের ফেভারে কোনো প্রকার ইকুইটিও ক্রিয়েট হবে না। ফলে এটা যদি ভাবেন যে তাদের জন্য স্বস্তিদায়ক, আপনি যা ভাববেন তাই হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অন্য কিছু অ্যাঙ্গেল থেকে স্বস্তিদায়ক ভেবেছেন। তার কারণ এর আগে নিয়োগ হয়েছে, বাজার থেকে হাজার হাজার কোটি টাকা উঠেছে, সামনে নির্বাচন, তিনি হয়তো অন্য অ্যাঙ্গেল থেকে ভাবতে পারেন। কিন্তু আমি প্রতিটি পরীক্ষার্থীকে আপনাদের ক্যামেরার মাধ্যম দিয়ে বলবো, অন্ততপক্ষে 20 বছর ওএমআর শিট সংরক্ষণ করে রাখতে বাধ্য করবেন। ওএমআর শিটের কার্বন কপি নিয়ে যাবেন, ও পরীক্ষা হওয়ার পরে মডেল অ্যান্সার কি বুঝে নেবেন। আপনি যখন ইন্টারভিউ দেবেন সেটা ইন ক্যামেরা হচ্ছে কিনা, এবং সেই ইন ক্যামেরার তথ্য অর্থাৎ ভিডিওগ্রাফ সেখানে যেন ভয়েস রেকর্ডিংও হয় অ্যাজ ওয়েল অ্যাজ ভিডিও রেকর্ডিংও হয়, এবং সেটা যেন 20 বছর সংরক্ষণ করে রাখা হয়। এবং ইন্টারভিউ লিস্ট, মেরিট লিস্ট, প্যানেল, ওয়েটিং লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ হয়। কাউন্সিলিং নোটিশ, প্রতিটি নোটিশ যেন সঠিকভাবে হয়। কাউন্সিলিংয়ে কোন কোন স্কুলে কতগুলো ভ্যাকেন্ট পোস্ট ক্লিয়ারলি মেনশন থাকে যেন, এই সমস্ত পদক্ষেপ করবেন। এবং যদি দেখেন কোথাও কোনো জায়গায় অস্বচ্ছতা রয়ে গেছে, সঙ্গে সঙ্গে উপযুক্ত আইনগত ব্যবস্থা এবং উপযুক্ত গণতান্ত্রিক ব্যবস্থা উভয়ই গ্রহণ করবেন। রাস্তার লড়াই, আদালতের লড়াই, উভয় লড়াই চলবে। তার কারণ এদেরকে বিশ্বাস নেই, আমি তো বিশ্বাস করি না, কারণ এরা টপ টু বটম করাপ্ট। এই মমতা ব্যানার্জি একটা করাপ্ট মহিলা, আমি বলতে বাধ্য, ক্যামেরার সামনে বলছি, একটা টপ টু বটম দুর্নীতিগ্রস্ত মহিলা। এই দুর্নীতি শুরু করেছিল মমতা ব্যানার্জি। অঙ্কিতা অধিকারীর বাবা তৃণমূল কংগ্রেসে জয়েন করলো, ইন্টারভিউ না দেওয়া সত্ত্বেও মমতা ব্যানার্জি তার নাম 1 নম্বরে তুলে দিয়েছে। সিবিআই সঠিক তদন্ত হলে ওটা জেলে যাবে, আর জেলে যদি না পাঠানো হয় উপযুক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করব। আর পশ্চিমবঙ্গের মানুষ বুঝে নেবেন যে শুধুমাত্র দিল্লিতে আম পাঠায়, শাল পাঠায়, মায়ের শাড়ি পাঠায়,
ওই জন্য অঙ্কিতা অধিকারীর চাকরি মমতা ব্যানার্জি দেওয়া সত্ত্বেও মমতা ব্যানার্জি জেলে যাবে না। 4টে ছেলে আন্দোলন করছিল প্রেস ক্লাবের সামনে লোকসভা ভোটের আগে, বেছে বেছে যে কটা নেতা গোছের ছিল বেছে বেছে র্যাঙ্ক জাম্প করে চাকরি দিয়েছে। এই সেতাব মামলা করতে কিসের জন্য এসেছিল? সেতাব আন্দোলনকারী ছিল, সেতাবও চেয়েছিল স্বচ্ছতার সাথে নিয়োগ হোক, সে মামলা প্রথম করেনি। সেতাব আদর্শবাদী ছেলে, সে কোনো কারোর কাছ থেকে সুবিধা নেবে না। কি করলেন? নেতা গোছের ইনসান, তাকে ধরে চাকরি দিয়ে দিলেন র্যাঙ্ক জাম্প করে, ভাবলেন আন্দোলনটাকে ভেঙে দেব। করাপশন করেছি, আন্দোলনটাকে ভেঙে দেবো, সকলের মুখ বন্ধ হয়ে যাবে। একই ধান্দাবাজি এখনো করছে, একই ধান্দাবাজি করছে। ও ভাবে 4 জনকে একটু সুবিধা দিয়ে দেবো, 6 জনকে দলে নিয়ে নেব, কারো তার মেয়েকে একটা চাকরি দিয়ে দেবো, তারপরে দুর্নীতি করব, আর ওখানে আম পাঠিয়ে দেবো, শাল পাঠিয়ে দেবো, দিয়ে জেলের বাইরে থাকবো। এইভাবে আমার রাজত্ব চলবে। এই রাজত্ব বন্ধ হবে। আর তা যদি না হয়, পশ্চিমবঙ্গের মানুষ বুঝে নেবে। দেখুন, একটা জিনিস ক্লিয়ারলি বুঝে নিন, যে আপনার সন্তান যোগ্য হতে পারে, কিন্তু সরকার যদি অযোগ্য হয়, সরকারের মাথা যদি অযোগ্য হয়, তাহলে আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও সে তার যোগ্যতার মূল্য পাবে না। এসএসসি কাণ্ড সে কথাই বলে। সর্বপ্রথম আপনার সন্তানকে যোগ্য করার পূর্বে আপনি এই নাগরিক দায়িত্ব পালন করুন যে অযোগ্য সরকার বাঁচবেন না। আর সরকারটি যদি অযোগ্য হয়ে ওঠে, তার বিরুদ্ধে উপযুক্ত গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে হোক, অন্যান্য গণতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করে তাকে বাধ্য করুন যোগ্য হতে। আর তা আমার, কারণ আমাদের দেশে রাইট টু রিকল নেই। শুনতে খারাপ লাগছে, আপনি যদি ভেবে থাকেন আদালত সব করে দিতে পারবে, না, নেই। আমাদের দেশে সংবিধান সেই ক্ষমতা, সমস্ত ক্ষমতা আদালতকে দেয়নি। আদালত চাইলেই একটা সরকার ভেঙে দিতে পারে না, সেটা সেই অধিকার আদালতের হাতে নেই। ফলে আপনি জনগণ সর্বপ্রথম আপনার দায়িত্ব পালন করুন। আপনার দায়িত্ব যদি পালন না করেন, তাহলে কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনি। আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও সরকারটি অযোগ্য, সরকারের মাথায় যে বসে আছে সে অযোগ্য হওয়ার জন্য আপনার সন্তান যোগ্যতার মূল্য পাবে না। এই যে নতুন ভাবে যে নিয়োগ বা নতুন ভাবে যে পরীক্ষা দেওয়ার কথা বলছে বা যে বিষয়টা আসছে, এখানেও যে দুর্নীতি হবে না, যারা এই যে 26,000-এর মধ্যে রয়েছেন তারা তো আশঙ্কা করছেনই, সাধারণ মানুষ আশঙ্কা করছে যে এখানেও যে দুর্নীতি হবে না, তার কি কোনো প্রমাণ আছে? আমি তাদের সঙ্গে একদম সহমত। আমি ওই মানুষগুলোর সঙ্গে একদম সহমত যে তাদের দুর্নীতি হবে না, তার তো কোনো সেই জন্য তো জনগণকে সজাগ থাকতে হবে। সজাগ জনগণ, সজাগ নাগরিক, তবেই আপনি আপনার অধিকার পাবেন। আর নাগরিক যদি সজাগ না হন, নাগরিক যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, দুর্নীতিগ্রস্ত সরকার পাবেন। আমি তো অবাক হয়ে যাই, এদেরকে ভোট দেয় কে? এই করাপ্ট গভর্নমেন্টকে ভোট দেয় কে? আপনারাই তো ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সর্বপ্রথম দায় আপনাদের নিতে হবে। এই আয়নার সামনে নিজেকে দাঁড় করান। আপনি ভাবছেন আপনার সন্তানটি ভালো করে পড়াশোনা করছে, আপনার সন্তান আপনার যোগ্যতার মূল্য পাবে না। আমি তো অবাক হয়ে গেছিলাম ওই রায়ের পরে সবাই গিয়ে আবার ওরই সঙ্গে ওই ইয়েতে ইন্ডোর স্টেডিয়ামে গেল। আমি তো অবাক হয়ে গেছি যে যার জন্যই দুর্নীতি হলো, যে দুর্নীতি হাতে ধরিয়ে করলো, যে আন্দোলন ভাঙার জন্য র্যাঙ্ক জ্যাম করে চায়, তার সাথে গিয়ে বসছেন, তার কাছে সলিউশন চাইছেন। আরে প্রথম সলিউশন, এই যত দুর্নীতির মূলে যে এই দুর্নীতি করলো, যে এই ব্যবস্থাটাকে করাপ্ট করলো, যে অবৈধদের নিয়োগ করলো, দিয়ে তারপরে বলছে আমি দুর্নীতি জানি না। আরে তুমি ভোট নিতে যাও লোকের কাছে, আমি সবার দায়িত্ব নিচ্ছি এই কথা বলে, যার দায়িত্ব নেওয়ার ক্ষমতা নেই, দিয়ে গালাগালি করছো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী। আর সেটা যদি হতো এই দিন দেখতে হতো না। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য হতো, এই দিন দেখতে হতো না। তাহলে বিদ্যাস্বামীদের মামলাও করতে হতো না। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আমলে কারোর ক্ষমতা হবে না দু পয়সা এদিক থেকে ওদিক করবে, ঘাট চেপে ধরবে আর জেলে ভরে দেবে। আমাদের গালাগালি করছো,
ঘাট ছেড়ে ধরতাম আর জেলে পড়তাম, টপ টু বটম ছিলে দিতাম। যত করাপ্ট লোক আশেপাশে ইয়ে করাও, তুমি জানো না তোর আশেপাশে কারা ঘুরে বেড়ায়? অঙ্কিতার বাবাকে জয়েন করিয়ে তার মেয়েকে টপে তুলেছো, তুমি জানতে না? তুমি গিয়ে প্রেস ক্লাবের সামনে ওই 5 জন ছাত্রছাত্রীদের মধ্যে থাকবে আর 5 জন ইয়ে থাকবে, তাদেরকে র্যাংজাম করে চাকরি দিয়েছো, তুমি জানো না? ন্যাকা সাজছো, ন্যাকা পশু, সব জানো। এই দুর্নীতি শুরু করেছিলে তুমি, এই দুর্নীতির সমস্ত রকম বেনিফিট নিয়েছো তুমি। একটা ভোট এসছে, তার আগে একটা করে সিলেকশন প্রসেস করিয়েছো, সেখান থেকে হাজার হাজার কোটি টাকা তুলেছো। সে টাকায় কি কি করেছো সব থেকে ভালো জানো তুমি। ওটাকে ধরে জেলে বললে, ওটাকে ইনভেস্টিগেশনের আওতা নিয়ে এলে, এই ইনভেস্টিগেশন ততদিন কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত না মমতা ব্যানার্জিকে কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করা হচ্ছে। ওর কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন চাই। ওই দিল্লিতে শুধু আম পাঠাবে আর শাল পাঠাবে, দিয়ে ওই ওকে ছাড়া গরুর মতো করে বাজারে রেখে দেবে, আর যখন সুবিধা হবে বিজেপির সেই রকম করে ওকে দিয়ে পরিচালনা করবে, এই জিনিস চলবে না। এই যে ব্রাত্য বসু 21শে এপ্রিলে যোগ্য অযোগ্য একটা তালিকা তিনি বলছেন যে প্রকাশ্যে আনবে, সেই সঙ্গে মিরর ইমেজ, সেটার কতটা গ্রহণযোগ্যতা থাকবে? দেখুন, মিরর ইমেজ সেটা তো সিবিআই এর, ওর মিরর ইমেজ তো পাবলিশ করার কথা কলকাতা হাইকোর্ট তার রায়ে বলেছে। আপনি মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের রায়ের 363 নম্বর প্যারাগ্রাফে সাবপ্যারা 3 পড়ে নেবেন, দেখবেন কি কথা উল্লেখ আছে। সেখানে বলেছিল ফর পাবলিক ভিউইং ওএমআর শিটগুলো পাবলিশ করতে হবে। ন্যাকাপশু এই শিক্ষামন্ত্রী, এটা আইনি পরামর্শ নিতে হবে। তুমি জানো না যে ওখানে রায়ে বলা আছে? এর আবার আইনি পরামর্শের আবার কি আছে? ওএমআর শিট পাবলিশ করবে। ওই সিবিআইয়ের দেওয়া ওএমআর শিটগুলো 2024 সালে ওএমআর শিট সাপ্লাই করতে পেরেছো শেতাব নাসরিনদের, আর এখন প্রকাশ করতে পারছো না। তার কারণ ও জানে প্রকাশ করলেই চেপে ধরবে যাদের কাছ থেকে টাকা নিয়েছিল। টাকা ফেরত লাগবে অযোগ্যগুলো, ও কিচ্ছু ছাড় নেই, ও টাকা ফেরত নেবই।